সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি। ছাত্রনেতাদের সঙ্গে বিএনপির দূরত্বে আওয়ামী লীগের বেপরোয়া হবার শঙ্কা আইন উপদেষ্টার। সংস্কারের সব সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে প্রস্তুতি নিতে হবে অক্টোবরের মধ্যে, বলেছেন সিইসি। চিকিৎসা সেবায় ভারতের বিকল্প হতে পারে চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন সহায়তা বন্ধ হলেও রোহিঙ্গাদের সহায়তা বহাল থাকছে, তথ্য প্রেস সচিবের। ব্রিটিশ পার্লামেন্ট থেকে টিউলিপের পদত্যাগ দাবি কনজারভেটিভদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদের নিয়োগ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে তদন্ত দুদকে। সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের লকার খুলল দুদক। প্রচুর টাকার ডলার, ইউরো, এফডিআর সনদ ও স্বর্ণ উদ্ধার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তা হবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের সাথে বেইমানি। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কার করবে সংসদ, সময়ক্ষেপণ না করে সেই সংসদকে আসার ব্যবস্থা করে দিন। রিপোর্ট আহমেদ সরওয়ারের। বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়াই ছিল বহুদলীয় গণতন্ত্র। সেই কাজটি করেছিলেন শহীদ জিয়া। জনগণের সেই ক্ষমতা আবারও গত 15 বছর কেড়ে নিয়ে ফ্যাসিজম কায়েম করেছিল শেখ হাসিনা। এখন আবার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে না দিয়ে অন্য কোনো পথ খুঁজলে জনগণের মাঝে সন্দেহের উদ্রেক হবে। কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ, যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন দিয়েছে। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারের বেশিরভাগ উপদেষ্টা জুলাই আগস্টের চেতনা ধারণ করে না। 17 বছর সংগ্রামের পর বিএনপিকে ছাত্র প্রতিনিধিরা যে ভাষায় কথা বলে সেটি কাম্য নয়। ছাত্ররা দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন মেজর হাফিজ। জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে। এখন একটা কথা উপদেষ্টাদের কথা মনে হয় ইলেকশন দিলে বিএনপি এসে পড়বে। তো ভাই, এটা তো আমাদের দোষ না। বছরের বছর সংগ্রাম দিয়ে, রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্যে। আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত জনপ্রতিনিধি। একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দেন। শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। আলোচকরা বলেন, বিএনপি এবং ছাত্র জনতার ত্যাগে নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। সবার উচিত ঐক্যবদ্ধ থাকা। ইরানের বনি সদর হয়ে না। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আপাতত সম্ভাবনা নেই। এর আগে ফেসবুকে এক পোস্টে তিনি আশঙ্কা করেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের দূরত্ব বা ভুল বোঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগকে উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে। অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো উপদেষ্টা রাজনীতি করতে চাইলে পদ ছেড়েই তা করতে হবে। সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি বলেও দাবি তার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। বিএনপির তোলা নিরপেক্ষ সরকারের দাবি দলটির রাজনৈতিক বক্তব্য। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলেও জানান আসিফ নজরুল। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম মানে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। না, অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। এর আগে ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা বলেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে। অন্যদিকে রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই কথা তো বলতেই পারে, সেটাও অন্তর্বর্তীকালীন সরকার তার বিবেচনায় রেখেছে। ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে, তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন সৈয়দা রিজওয়ানা হাসান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া সব সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। বলেন, ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণা সহ ভোট সংক্রান্ত সব কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। সুষ্ঠু ও উৎসব মুখর হবে নির্বাচনের আশ্বাস দেন সিএসি। বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন করতে ১৫০টি সুপারিশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কমিশন গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা তৈরির প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন সিইসি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। আমরা যদি 4জন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, তারপরে রিক্রুটমেন্ট এগুলো করব, নাকি পলিসি নিয়ে চিন্তা করব? ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিটারি এগুলা করব, আমরা এই কাজগুলো আমরা যৌথভাবে করব। তাহলে আমাদের তো আসল কাজ তো এফেক্টেড হবে। মানা সম্ভব না বলছি না, মানলে ইলেকশন কমিশনের অসুবিধা হবে, স্বাধীনতা খর্ব হবে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট খর্ব হবে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না, সেটাই বলেছি। নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে নাসির উদ্দিন বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি। আমি তো ভাই বলেছি আমার ডিলিমিটেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ, বিকজ ডিলিমিটেশনের মধ্যে আইনের মধ্যে একটা চেঞ্জ করে রাখছে এমনভাবে যাতে আমি এই যে আবেদনগুলো ডিসপোজাল দিতে পারছি না। এটা বিশাল একটা সমস্যা। পার্টি রেজিস্ট্রেশনটা করতে পারতেছি না। তারপর আমার যে কি বলে প্রকিউরমেন্টটা শুরু করব সেটা করতে পারতেছি না। এগুলো মেজর রিকোয়ারমেন্ট। আমি ইভেন এই যে কি বলে অবজারভার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবজারভার, এদের রুলস টুলসগুলো কিছু রিভিউ করতে হবে। এখন ওনারা তো কিছু সুপারিশ দিয়েছেন যে অবজারভার কারা হতে পারবে। এখন আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা কিছু আছে, এখন ওনাদের চিন্তা ভাবনা যদি ইনকর্পোরেট করতে হয় আমাকে, তাহলে এটা কতটুকু অ্যাকসেপ্টেবল না ওনাদেরগুলা, আমাদেরগুলা তো আমাদের কাছে অ্যাকসেপ্টেবলই, তো ওনাদের যে ওইগুলা সব মিলিয়ে তো আমাকে চেঞ্জ করতে হবে জিনিসগুলো। এই ধরনের কতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। সিইসি বলেন,
ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইন ফেজেস করতে হয়, অনেক মারামারি হয়, হানাহানি হয়, ভাইয়ে কন্টেস্ট হয়। আপনি কি মনে করেন যে পলিটিক্যাল পার্টিস উইল এগ্রি যে আপনি এক বছর পরে ইলেকশন করার আগে, যেটা আগে কি কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ছিল তারা কি ন্যাশনাল ইলেকশন করেছে নাকি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করেছে? আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রিপারেশন নিয়ে দয়া করে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন কেন আমি বুঝতে পারি। এই এক বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয় তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক সমঝোতার উপর। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশিদের চীনের কুনমিংয়ে চিকিৎসা নেয়া এবং ভিসা সহজীকরণের বিষয়ে দেশটির সরকারের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরও জানান, ঋণের সময়সীমা ৩০ বছর করা ও সুদ হার কমানোর ব্যাপারে দেশটি ইতিবাচক। ব্রহ্মপুত্রে চীনের বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগের কথাও জানান তিনি। উন্নয়ন প্রকল্পে ৩ মাসের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা বন্ধের ঘোষণা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা বৈশ্বিক বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমরুল কায়েসের রিপোর্ট। চীন সফর থেকে এসে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সফরে দেশটির সরকারের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পানি, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশিরা যাতে চীনের কুনমিংয়ে স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারে এবং চীনের দেয়া ঋণের সময়সীমা ও সুদের হার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি। ঋণের সুদহারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের ঋণের সুদহার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি। কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুদহার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনর এজেন্সি যেগুলি আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুদহারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা। একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা, এবং কুনমিংয়ের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে। তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। উন্নয়ন প্রকল্পে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থ সহায়তা বন্ধের ঘোষণা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এসেছেন এবং তিনি তার যে নীতিমালা সেগুলি যে আগের থেকে ভিন্ন, এটা তো সর্বজন বিদিত। কাজে আমাদেরকে দেখতে হবে যে আসলে আলটিমেটলি কি দাঁড়ায়, এবং যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে তখন সেটা আমাদেরকে মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে আমরা কি করে সেটাতে আমাদের স্বার্থ রক্ষা করতে পারি। প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে পাচার হওয়া $235 বিলিয়ন ফিরিয়ে আনতে সহযোগী দেশগুলোর প্রতিশ্রুতি মিলেছে। তিনি বলেন, সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল এজেন্ডা ছিল পাচার করা অর্থ দেশে ফেরানো। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে জার্মান চ্যান্সেলর। ইউএস এইডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধ করলেও রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শফিকুল আলম বলেন, বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের হাব হিসেবে তুলে ধরা হয়েছে সুইজারল্যান্ড সফরে। ডিসেম্বরে রপ্তানি 18% বেড়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, কারখানা বন্ধ হওয়া নয়, রপ্তানি বাড়ছে, সেটি মুখ্য বিষয়। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো, এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এই টাকাটা তো আমাদের এখান থেকে নিয়ে গেছে, এবং অনেকটা টাকা যেটা হয়েছে যে কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতেও গেছে। এই যে মানি ট্রেলটা বের করা, কোথায় কোথায় টাকাটা গেল, কিভাবে গেল, কোন নামে নিয়ে গেছে, বা ওইখানে যে কি অ্যাসেট তৈরি করা হয়েছে কিনা,
ওইখানে যে ওই টাকাটি দিয়ে কি কি অ্যাসেট তারা কিনেছে। তো এই পুরো জিনিসটা জানতে হবে, পুরো ডিটারমাইন করতে হবে, ট্রেলটা দেখতে হবে, এবং এইটা নিয়ে পুরো এটা একদম খুব আমাদের একটা টপ প্রায়োরিটি। না হলে প্রফেসর ইউনূস যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন এই বিষয়টা উনি তুলছেনই। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে সুরক্ষিত ব্যক্তিগত সেফ ডিপোজিট লকার থেকে $1,69,000 ও €55,000 উদ্ধার করেছে দুদক। এছাড়াও সেই লকারে মিলেছে বিভিন্ন নামে থাকা 70 লাখ টাকার এফডিআর এবং 1 কেজি 54 গ্রাম স্বর্ণ। নানা নাটকীয়তার পর সন্ধ্যায় এসকে সুরের লকার খুলে এসব বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান। এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যক্তিগত লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে যান দুর্নীতি দমন কমিশনের 7 সদস্যের তদন্ত দল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে সন্ধ্যায় এসকে সুরের লকার খুলে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ উদ্ধার করা হয়। লকারে পাওয়া এসব বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের বর্তমান বাজার দর প্রায় 4,64,00,000 টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার তালিকা করে বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রেখে যান দুদকের কর্মকর্তারা। এফডিআর গুলো কার নামে? এফডিআর হলো বিভিন্ন মানুষের নামে, আমরা সেখানে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেব। আমরা আগামীকালকে কোর্টে দাখিল করব। মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী এখানে যে জব্দ তালিকা রয়েছে অনুযায়ী যে মালামাল এখানে আমরা রেখেছি, জিম্মায় রেখেছি বাংলাদেশ ব্যাংকের, সেই আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তাহলে যে মালামালগুলো পেয়েছেন সেগুলো আপনার বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রেখে যাচ্ছি। দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারানোর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার দাবি উঠেছে ব্রিটিশ পার্লামেন্টের এমপি পদ থেকেও পদত্যাগের। এই দাবিতে যুক্তরাজ্যে ব্যাপক জনসংযোগের পাশাপাশি একটি পিটিশনও দাখিল করতে যাচ্ছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী ছিলেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবিতে প্রচারাভিযানে নেমেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ডেভিড ডগলাস বলেছেন, টিউলিপকে দেখতে সহজ সরল মনে হলেও 3.9 বিলিয়ন পাউন্ড 9/6 অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টিউলিপ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প থেকে $5 বিলিয়ন তহবিল আত্মসাৎ আর লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠায় গত 14 জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে কাজে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদকের অনুসন্ধানী দল। এছাড়া অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গালমান শফি রিপোর্ট। সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেশ বিদেশে নানা সমালোচনা। এই প্রেক্ষাপটে পুতুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, পুতুলকে দেশে ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেওয়া যায় তা বিবেচনা করবে অনুসন্ধানকারী দল। তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। ডার্লিক প্রমাণাদি সংগ্রহের জন্য তারা বিভিন্ন দপ্তরে পত্র যোগাযোগ করছেন, সেগুলো পাওয়া সাপেক্ষে পরবর্তী কার্যক্রম তারা গ্রহণ করবেন। মামলা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে। জনাব মোহাম্মদ ফরিদুল হক খান, সাবেক সংসদ সদস্য জামালপুর 2 ও সাবেক ধর্মমন্ত্রী, 52,46,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আফরোজা হক ও তার স্বামী বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27 ধারা এবং দণ্ডবিধি 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি জানান, 2018 সহ আওয়ামী লীগ আমলের বিতর্কিত অন্যান্য নির্বাচন নিয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। খোদ রাজধানীতে দীর্ঘ 4 মাস ধরে সুয়ারেজের পানিতে সয়লাব গোপীবাগের KM দাস লেন।
কিন্তু দেখার যেন কেউ নেই, যা নজরে আসে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কাল বিলম্ব না করে বিষয়টি দ্রুত সমাধানে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নির্দেশনা দেন তিনি। আর তাৎক্ষণিকভাবে ছুটে যান বিএনপির এই তরুণ নেতা, আশ্বাস দেন সমস্যা সমাধানের। আরো জানাচ্ছেন নিয়াজ মাকতুম। এই চিত্র ঢাকার গোপীবাগের KM দাস লেনের। দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এই বাড়িটি দেখতে মনোরম হলেও সামনের চিত্র বড়ই নাজুক। সুয়ারেজ লাইন বিকল হয়ে দীর্ঘ 4 মাস ধরে তলিয়ে আছে বাড়ির সামনের অংশ। শুধু এই বাড়িটিই নয়, এখানকার বাসিন্দাদের সমস্যার যেন অন্ত নেই, নেই সমাধানের কেউ। ভোগান্তি বাড়ছে দিন দিন। এমন অবস্থায় গণমাধ্যমের প্রতিবেদন নজরে আসে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাৎক্ষণিকভাবে ফোন করে ওয়াসা সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে কথা বলার তাগিদ দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা দক্ষিণে বিএনপির এই মেয়র প্রার্থী। উনি আমাকে সাথে সাথে ফোন দেন, অনেক রাতে ফোন দিয়ে আমাকে এখানে পাঠিয়ে বলেছেন যে এটা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এটাকে দ্রুত সমাধান করার নির্দেশ উনি দিয়েছেন। তো ওনার নির্দেশ ক্রমে আজকে আমি এখানে এসেছি। এখানে যারা বাড়ির মালিক ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে দীর্ঘ বছর যাবৎ, প্রায় 15 বছর যাবৎ এই সমস্যাটি হয়ে আসছে। বিগত আওয়ামী সরকারের সময় কোনো ধরনের পদক্ষেপ তেমন নেওয়া হয় নাই। প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলেকে কাছে পেয়ে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তিনিও তাদের আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের। প্রবলেমটা হলো যে ওয়াসার যে ড্রেনেজ সেটা ব্লক হয়ে গিয়েছে এবং যার ফলে যখনই এই এলাকায় কোনো বৃষ্টিপাত হবে পুরা এলাকা সয়লাভ হয়ে যাবে এবং এখানে বসবাসের একেবারে অযোগ্য হয়ে পড়বে। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি, তাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছেন। ওয়াসাকে অবহিত করেছি, তাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছেন। তো আমরা চাই যে এটাকে দ্রুত সমাধান করতে হবে বর্ষা মৌসুম আসার আগেই। এ সময় আশেপাশে রাস্তা ও সুয়ারেজ লাইনগুলো ঘুরে দেখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুন রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। গ্রেফতারি পরোয়ানার আবেদনে প্রসিকিউশন উল্লেখ করেছে, জুলাই আগস্ট আন্দোলনে হেলিকপ্টারে করে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গুলি করে মানুষ হত্যার হুকুম দেয়া সহ সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি রয়েছে হারুন রশিদের উপর। তাই মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা জরুরি। শুনানি শেষে তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আবেদনের পরবর্তী শুনানি আগামী 23 মার্চ। এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যা করে ভ্যানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশের এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলের 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আবারও সুষ্ঠু নির্বাচনের দাবি করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তাতে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। এমন কোনো কথা যেন ঐক্য ভেঙে না যায় সে ব্যাপারে সতর্ক করেন তিনি। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে জানান জনতার মেয়র বলে খ্যাত ইঞ্জিনিয়ার ইশরাক। সদরঘাটে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা স্মরণে কোতোয়ালি থানার ছাত্রদল ও যুবদলের মধ্যে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয় বুলবুল একাডেমি মাঠে। মাদক শক্তি থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার মতো নির্মল বিনোদন ও সুস্থ জীবনধারায় অনুপ্রাণিত করতে এই উদ্যোগ আয়োজকদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার সাথে আরও ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকরা। খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। ছাত্রদলকে 6-1 গোলে হারায় যুবদল। ম্যাচ শেষে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, ফ্যাসিবাদ সরকারের নিপীড়নেও রাজপথে ছিল বিএনপি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল এই দল। তাই কৃতিত্বের দাবিদার কেউ একা নয়। মুক্তিযুদ্ধকে অস্বীকারীদের বিরুদ্ধে তুলতে হবে প্রশ্ন। রাজনৈতিক দল, বিভিন্ন দল, বিএনপি সহ অন্যান্য দলের মধ্যেও কিছু বক্তব্য আদান প্রদান হচ্ছে এবং সরকারের বিভিন্ন প্রতিনিধিদের মধ্যেও এই ধরনের কিছু বক্তব্য আদান প্রদানের মাধ্যমে একটি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খনি হাসিনার বিরুদ্ধে সেখানে কিছুটা
পার্থক্য তৈরি হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে কেউ কেউ অথবা কোনো ব্যক্তি 1971 সালে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেটিকে খাটো করে দেখতে চায়, সেটিকে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সাথে তুলনা করতে চায়। আমি বলবো তারা বাংলাদেশের শত্রু, যারা বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশ যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল সেই বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করতে চায় না, 71-এর যুদ্ধকে স্বীকার করতে চায় না, তাদের উদ্দেশ্য নিয়ে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে। 2024 সালে এসে আমাদের স্বাধীনতাকে ফেরত পেয়েছি, এটা আমাদের আন্দোলনের সফলতা, এটা বিএনপি সহ সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতার আন্দোলনের সফলতা। ইশরাক হোসেন জোর দিয়ে বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। আমাদের দাবি একটাই, আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা কোনোদিন বলি নাই যে আমাদেরকে কালকে গিয়ে ক্ষমতায় বসাই দিয়ে আসতে হবে। আমরা লড়াই করেছি জনগণের অধিকারের জন্য, আমরা লড়াই করেছি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার জন্য। সেই নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ যাকেই ভোট দিবে তারাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, এটাই হলো আমাদের শেষ কথা। খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট মুজিববাদ হাসিনার বিরুদ্ধে যে বাংলাদেশের আপামর জনগণ রুখে দাঁড়িয়েছিল, সেই ঐক্যে ফাটল ধরানোর একটা অপচেষ্টা চলছে। এটিকে আমাদের কোনোভাবে বাস্তবায়ন করতে দেয়া যাবে না। একটি পক্ষ রয়েছে, তারা তিলকে তাল বানাচ্ছে, যা হয় নাই তার চেয়ে 100 গুণ বেশি তারা আরও মিথ্যা প্রচার প্রচারণা করছে, যেটি আওয়ামী লীগও পারদর্শী ছিল, এখন তারাও এটাতে পারদর্শী হয়েছে। একমাত্র আমরাই সেই দল যারা আমরা মিথ্যা প্রচারণায় আমরা পারি না। আমরা সত্যের পথে রয়েছি, ন্যায়ের পথে রয়েছি এবং প্রয়োজনে দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি যে কোনো সময় ইনশাআল্লাহ। খুনি হাসিনা পালিয়ে গিয়েছে বলে তার মাফ হয়ে গিয়েছে, এটা কোনোদিনও হতে পারে না। যারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তাদেরকে বলতে চাই, কোনো সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে না। প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য এই গণহত্যাকারী খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যেই খুনি হাসিনার নির্দেশে অন্তঃসত্ত্বা মহিলা পর্যন্ত রক্ষা পায় নাই, তাকে হেলিকপ্টারের গুলি খেতে হয়েছে। 8 বছরের শিশু পর্যন্ত রক্ষা পায় নাই, তার বাসস্থানে তাকে ওয়াল ছিদ্র করে হেলিকপ্টারের গুলি খেতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, শহীদ হতে হয়েছে। শহীদদের রক্তের সাথে আমরা প্রতারণা করব না। আমরা যতদিন না পর্যন্ত খুনি হাসিনা এবং তার দোসরদের এই বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গভাবে বিচার এবং শাস্তি নিশ্চিত না হবে, আমরা রাজপথে আমাদের লড়াই চালিয়ে যাব, আমাদের সংগ্রাম চালিয়ে যাব। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ফুটবলারদের হাতে পুরস্কার ট্রফি তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক। স্থানীয় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানের মাঝেই বুলবুল একাডেমি মাঠ থেকে অনেকটা পথ এগিয়ে যান ইশরাক। এলাকাবাসীর ভালোবাসা ও শুভেচ্ছায় অভিবাদন জানান তিনি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানলে 24 ঘন্টা পর আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। চাকরি জাতীয়করণের দাবিতে বেশ কিছুদিন ধরেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। রবিবার দুপুরে সেখান থেকে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেন তারা। পরে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করলে শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ। এতে আহত হয়েছেন অনেকে। আমাদের যে ব্যারিকেড ছিল, আমি নিজেও তাদের সামনে কথা বলতে গেছিলাম, ধাক্কাটাকে থেকে আমাদের সরিয়ে ব্যারিকেড ভেঙে তারা প্রায় 100 জন এগিয়ে যায়। পরে আমাদের জনতাকে শান্ত করার জন্য, তার শক্তভঙ্গ করার জন্য আমরা জলকামান থেকে পানি নিক্ষেপ করি। বাধা পেয়ে শাহবাগে অবস্থান নেন বিক্ষোভরত শিক্ষকরা। এ সময় পুলিশ সতর্ক অবস্থান নেয়। আমরা সরকারের দেওয়া বই পড়াই যেতেছি, সরকার নিয়ম নীতি আমরা মানতেছি, কিন্তু আমাদেরকে কোনো বেতন ভাতা দেওয়া হচ্ছে না। আজ পর্যন্ত আমাদের সেই বৈষম্য দূর করা হয় নাই। পরে বিক্ষোভরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল দাবি আদায়ের পক্ষে আলোচনার জন্য সচিবালয়ে যান। ফিরে এসে জানান, দাবি না মানলে 24 ঘন্টা পর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগামীকালের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে,
আমরা আপনাদেরকে সাথে নিয়েই বা আপনাদের সামনে ডাকে আমরা এর চেয়ে বড় কর্মসূচি আমরা ঘোষণা দেবো ইনশাল্লাহ। এদিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে মশাল মিছিল নিয়ে শিক্ষকদের সাথে সহাবস্থান নেন তারা। এ সময় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা। আজকে যে আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যে বর্বরচিত পুলিশ লিগীয় কায়দায় হামলা চালানো হলো, অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের দাবি, একই মানের শিক্ষক হওয়া সত্ত্বেও 2013 সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি ও জাতীয়করণ করা হয়, কিন্তু কোনো অগ্রগতি হয়নি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 1 যুগ পূর্তি উপলক্ষে মানিকগঞ্জের বেউথায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, পতিত সরকারের প্রেতাত্মারা ঘোড়াশাল পলাশের দরিদ্র মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে। দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত 15 বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট দুর্নীতি করেছে বলেও অভিযোগ করেন তিনি। পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএ এর অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন বিএনপির এই নেতা। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন, বেগম খালেদা জিয়া চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, দেশে আবার সুশাসন ফিরবে। অভিযোগ করেন, কোকোকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, তার হত্যাকারীদেরও বিচার হবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী তাঁতি দল বান্দরবান জেলা শাখা। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতির মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তারা। তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু, তাঁতি দলের বান্দরবান জেলার সভাপতি শ্যামল তংসঙ্গা সহ নেতারা উপস্থিত ছিলেন এ সময়। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে সোচ্চার থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ডে জেলা যুবদল আয়োজিত পথসভায় তিনি বলেন, দেশের মানুষ চায় প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত একটি নির্বাচন দেবে, মানুষ ভোটাধিকার ফিরে পাবে। জেলা যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সভা হয়েছে কক্সবাজারের সি প্যালেস হোটেলে। সভায় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরী, নির্বাহী পরিচালক অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কবির রেজা, নির্বাহী পরিচালক ফিন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক বিপণন মোহাম্মদ আতিকুজ্জামান, বিক্রয় বিভাগের প্রধান ও জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা, কোম্পানির সারা দেশের মেডিকেল প্রমোশন অফিসার ও তাদের সুপারভাইজাররাও উপস্থিত ছিলেন। এ সময় বিক্রয় টার্গেট পূরণের জন্য 24 জনকে স্বর্ণপদক দেয়া হয়। সিলেটের গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে সিলেট দারগা গেটে নিজেদের 37তম রেস্টুরেন্টের উদ্বোধন করেছে ডোমিনোজ পিৎজা। এ সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন SOS চিলড্রেন্স ভিলেজের ছাত্রছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। নতুন এই শাখার বিষয়ে জানান প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল।
বর্ণিল আয়োজনে কুষ্টিয়ায় পালিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪৭ ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে মিরপুর বিজিবি সেক্টরে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারফুল আবেদিন। বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 4 দিনব্যাপী এপেক্স গলফ টুর্নামেন্ট 2025-এর আয়োজন করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। রাজধানীর আর্মি গলফ ক্লাবে এই আয়োজনে খ্যাতনামা গলফাররা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরও উপস্থিত ছিলেন এ সময়। টুর্নামেন্টের সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ এবং হেড অব মার্কেটিং রায়হান কবির সহ অন্যান্য কর্মকর্তারা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। ছাত্রনেতাদের সঙ্গে বিএনপির দূরত্বে আওয়ামী লীগের বেপরোয়া হবার শঙ্কা আইন উপদেষ্টার। সরকারের সব সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে প্রস্তুতি নিতে হবে অক্টোবরের মধ্যে, বলেছেন সিইসি। চিকিৎসা সেবায় ভারতের বিকল্প হতে পারে চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন সহায়তা বন্ধ হলেও রোহিঙ্গাদের সহায়তা বহাল থাকছে, তথ্য প্রেস সচিব। ব্রিটিশ পার্লামেন্ট থেকে টিউলিপের পদত্যাগ দাবি কনজারভেটিভদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদের নিয়োগ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে তদন্তে দুদক। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার খুলল দুদক। 4.5 কোটি টাকার বেশি ডলার, ইউরো, এফডিআর ও স্বর্ণ উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।